স্ক্রিনের মধ্যে যে দেওয়া লাগে বিষয়টা এমন না, বুঝলো না? ওকে দেখেন, আগের স্লাইডে Recording দেখছিলাম in কি progress. স্টিম টারবাইনটা দেখাইছিলাম, স্টিম টারবাইনের বেসিক থেকে শুরু করে ম্যাথ, দুটো ম্যাথ দেখাইছিলাম। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রেফ্রিজারেশনের এয়ার কন্ডিশনিং সিস্টেম। ওনার সাথে তো এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। আজকের ক্লাসটা শুধু থিওরিটিক্যাল ক্লাসটা থাকবে, নেক্সট যেদিন অফলাইন ক্লাসটা হবে সেদিন আমি আপনাদের রেফ্রিজারেশনের কিছু ম্যাথ দেখাই দিব, আর এয়ার কন্ডিশনিংয়ের কিছু সাইক্লোমেট্রিক চার্ট ইউজ করে কীভাবে ম্যাথগুলো করতে হয় ওগুলো দেখাবো, ঠিক আছে? তো শুরু করে দেখেন, রেফ্রিজারেশন, রেফ্রিজারেশন মানে কি বলেন, কেউ একজন বলেন যে রেফ্রিজারেশন কি, এটা বলতে কি বোঝায়? কুলিং সিস্টেম। কুলিং সিস্টেম। আর না স্যার, কুলিং না। রেফ্রিজারেশন মানে হচ্ছে স্যার যে কোনো একটা আবদ্ধ স্থান থেকে ক্রমাগত তাপ সরিয়ে ফেলা। তাপ সরিয়ে ফেলা, ঠিক আছে, অবশ্যই ঠিক, আপনার কথাটা ঠিক আছে। তবে আরেকটু এখানে অ্যাড করতে হবে যে আবদ্ধ জায়গা থেকে তাপ সরিয়ে ফেলা, কিন্তু নিম্ন তাপমাত্রার জায়গা থেকে তাপটা সরায়ে উচ্চ তাপমাত্রার জায়গায় ট্রান্সফার করা, ঠিক আছে? তো নর্মালি কিন্তু এরকম হয় না। হিট সাধারণত কি হয়, উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে হিট ফ্লো করে সবসময়। কিন্তু আপনি যখন উল্টো করবেন, মানে লো টেম্পারেচার থেকে যখন হাই টেম্পারেচারের হিটটা ট্রান্সফার করতে যাবেন, তখন নর্মাল হবে না এটা। এটার জন্য আপনাকে কী করতে হবে, বাইরে থেকে একটা এনার্জি দেওয়া লাগবে, কাজ করতে হবে বাইরে থেকে, ঠিক আছে? এই কাজটা যেটা করে সেটা রেফ্রিজারেশনের কম্প্রেসরটা করে। বাইরে থেকে আমরা কি দেই, ইলেকট্রিসিটি প্রডিউস করি, ঠিক আছে? কম্প্রেসর ঘোরে, তখন যে কাজটা হয় যে নিম্ন তাপমাত্রার জায়গা থেকে হিটটা নিয়ে হাই টেম্পারেচারে ট্রান্সফার করে, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে রেফ্রিজারেশন। রেফ্রিজারেশনের কিছু ইউনিট আছে, এটা একটু মনে রাখতে হবে। রেফ্রিজারেশন ইউনিটটা কি, টোন অফ রেফ্রিজারেশন, ঠিক আছে? রেফ্রিজারেশন ইউনিটটা কি বলা হয়, কি টোন অফ রেফ্রিজারেশন। হ্যাঁ, আমি বি সেকশনে হয়তো কোনো একদিন বলছিলাম ক্লাসে যে টোন অফ রেফ্রিজারেশন মানে কি। সি সেকশনে তো নতুন অনেকে আছেন, ওনাদের সাথে আমাদের হয়তো এরকম ক্লাস হয়েছিল না। আমি আবার বলি তাও, যারা ছিলেন না সি সেকশন বিশেষ করে ওনাদের জন্য, যে টোন অফ রেফ্রিজারেশন মানে কি আমি বলি। দেখেন, আপনাকে বললো যে ওয়ান টোন, একটা এসি কিনতে গেলেন, তখন আপনি ওখানে যে বলেন যে 1 টনের এসি দেন বা 2 টনের এসি দেন। তো এই 1 টন বা 2 টন বলতে আসলে কি বোঝায়? 1 টন বা 2 টন বলতে আসলে কি বোঝায়, এই বলেন তো কেউ একজন, কি বোঝায় এটা? আমরা যখন হ্যাঁ, এটা তো 12,000 বিটিইউ 1 টন, তো বলছেন, এটা তো আমরা থিওরিটিক্যালি সবাই জানি, কিন্তু এটার মানেটা কি, 1 টন মানে কি? স্যার, এক টন বরফকে 24 ঘন্টায় গলাতে যে ক্ষমতা, সেটা হলো টন অফ রেফ্রিজারেশন। হ্যাঁ, ধরেন যে এরকম যে একটা রুমের মধ্যে 1 টন মানে কত, 1000 কেজি বরফ আছে একটা রুমের মধ্যে, ঠিক আছে? এই বরফকে গলাইতে যে পরিমাণে তাপ দরকার হয়, ওই অ্যামাউন্টের তাপ রুম থেকে বের করে দেয় 1 টন, ঠিক আছে? ওই অ্যামাউন্টের হিটটা রুম থেকে বের করে দেয় 1 টন এসে। এখন যদি আপনাকে বলে 2 টন এসে মানে কি, 2 টন 24,000 বিটিইউ বরফ গলাতে যে ক্ষমতা, সেটাই। হ্যাঁ, 24,000 বিটিইউ না, 24,000 কেজি, 24,000 না আর কি, মানে 200, 1 টন মানে হচ্ছে 1,000 কেজি, 2 টন মানে হচ্ছে কত, 2,000 কেজি। 2,000 কেজি বরফকে যে পরিমাণ সম্পূর্ণরূপে গলাইতে যে পরিমাণ হিট লাগে, যে পরিমাণ সময় লাগে, হ্যাঁ, অবশ্যই এটা 24 ঘন্টায়, ঠিক আছে? ওইটা বের করে দেয়, এটাকে বলা হয় কি 1 টন বা 2 টন। এখানে ডেফিনেশনটা দেওয়া আছে সুন্দর করে, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24 ঘন্টায় 1,000 কেজি বরফকে গলাতে যে পরিমাণে হিট লাগে, সেটাই হচ্ছে কি 1 টন, টোন অফ রেফ্রিজারেশন। তো থিওরিটিক্যালি নর্মালি যে 1 টন সমান লেখা হচ্ছে 3.5 কিলোওয়াট, এটা একটু মনে রাখবেন এই ইউনিটগুলো, 3.5 কিলোওয়াট আর 210 কিলো জুল পার মিনিট আর 12,000 বিটিইউ, তার মানে 1 টন সমান কি 1 টন। $3.5 কিলোওয়াট, যখন ম্যাথ করবেন তখন এগুলো লাগবে। $210 কিলো জুল পার মিনিট। 3.5 কিলোওয়াট। হ্যাঁ, এটা লিখছি প্রথমেই। টন ইজ ইকুয়াল টু 210 কিলো। 5.5 কিলোওয়াট।
12,000 BTU, 12,000 ব্রিটিশ থার্মাল ইউনিট। ব্রিটিশ থার্মাল ইউনিট। হ্যাঁ, BTU BTU, ব্রিটিশ থার্মাল ইউনিট। ঠিক আছে, এই রিলেশনটা একটা মানে 3.5 কিলোওয়াট 210 কিলোজুল পার মিনিট ইকুয়াল টু কত 12,000 BTU, ব্রিটিশ থার্মাল ইউনিট। ঠিক আছে, রেফ্রিজারেশন কম্প্রেসর গ্যাসটা ইউজ করি। হ্যাঁ এটার মিয়া যে এতদিন পর পর চেঞ্জ করতে হবে এরকম কিছু? ওটা আমি পরে আসি। যে রেফ্রিজারেশনের যে গ্যাসটা ইউজ করতে হয় ওটা বলে রেফ্রিজারেন্ট, ওটা বিভিন্ন ধরনের হতে পারে, ওটা আমি কোনো আসি। ম্যাথ ঠিক নাই, আছে, এটা যদি ওটা নিচে আসে, ওটা আমি দেখাচ্ছি। লিক না হয় এটা ঠিক থেকে দেবে। ঠিক আছে, দেখেন এই যে পারফরমেন্স অফ রেফ্রিজারেশনের যে আমরা যখন ব্র্যাটন সাইকেল করছি ওইখানে এফিসিয়েন্সিকে লিখছিলাম মিটার দিয়ে। ঠিক আছে, ব্র্যাটন সাইকেল এফিসিয়েন্সি এটা সমান এটা লিখছিলাম W/QN। এইখানে যখন আমরা রেফ্রিজারেশনের ম্যাথগুলো করতে যাবেন তখন রেফ্রিজারেশনের পারফরমেন্সকে আমরা কপ দিয়ে লিখি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। কপ মানে কি? কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এই যে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, এটার সূত্রটা হচ্ছে এরকম। এখানে কিউ যেটা আছে, কপ ইকুয়াল টু Q/W। কিউ হচ্ছে কুলিং লোড বা ইভাপোরেটিভ ওয়ার্ক বা ইভাপোরেটিভ ইফেক্ট, একই জিনিস। কিউ হচ্ছে কুলিং লোড বা ইভাপোরেটিভ ওয়ার্ক বা ইভাপোরেটিং ইফেক্ট। আর এখানে যে ডাব্লিউ আছে, ডাব্লিউ হচ্ছে কম্প্রেসর ওয়ার্ক। আউট যেটা, হ্যাঁ বলুন। কিউ কনডেন্সার যেটা বের হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ কিউ আউট ওটা। আর ইভাপোরেটর যেটা সেটা হচ্ছে কিউ ইন বা কিউ এল যেটাকে লেখে। কিউ ইন। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবেন যে কিউ হচ্ছে রেফ্রিজারেশন ইফেক্ট আর ডাব্লিউ হচ্ছে কি কম্প্রেসর ওয়ার্ক। এটা ম্যাথ করার জন্য লাগবে। আর একটা মনে রাখবেন যে কপ সব সময় কি একের সাথে বড় হয়? একের চেয়ে বড় হয়। হ্যাঁ, সব সময় একের চাইতে বড় হয়। আর যেদিন আমি অফলাইনে ক্লাস নেবো এগুলো আমি একটু চিত্র আগে একটু বোঝা দেবো না জিনিসগুলো কীভাবে কাজ করে, এগুলো এইখানে এখনো একটু কষ্টকর। আচ্ছা, রেফ্রিজারেশনের অ্যাপ্লিকেশন এগুলা তো একটু পরে নেবেন না জিনিসগুলো কি আইস মেল্ট করতে লাগে, বিভিন্ন ধরনের খাবার যেগুলো প্রিজারভেশনের জন্য ইউজ করতে হয় সব জায়গার ক্ষেত্রে রেফ্রিজারেশনটা লাগে। এইখানে লেখা আছে, এগুলো একটু দেখবেন, আটটা আছে কোথায় কোথায় ইউজ করতে হয়। এখন আসলে কি রেফ্রিজারেন্ট জিনিসটা কি? রেফ্রিজারেন্ট আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে কেউ একজন, যে সেখানে যে গ্যাসটা ইউজ করতে হয় এই গ্যাসটাকে বলে রেফ্রিজারেন্ট। ঠিক আছে, রেফ্রিজারেশনের মধ্যে যে গ্যাসটা ইউজ করে সেটাকে বলে রেফ্রিজারেন্ট। এই রেফ্রিজারেন্টটা আসলে অনেক ধরনের হয়, অনেক ধরনের রেফ্রিজারেন্ট ইউজ করা হয়। তো এইখানে যে রেফ্রিজারেন্টের কিছু প্রপার্টিস আছে, যে আমরা যে রেফ্রিজারেন্টগুলো ইউজ করি রেফ্রিজারেশনের মধ্যে, সেই রেফ্রিজারেন্টের প্রপার্টিগুলো কী কী, এই যে 7টা আছে এখানে এই প্রপার্টিগুলো। যদি পরীক্ষা আসে যে রাইট ডাউন দ্য প্রপার্টিস অফ রেফ্রিজারেন্ট, তখন এই 7টার মধ্যে যেগুলো মনে থাকে সেগুলো লিখবেন আর কি। ঠিক আছে, যে লো কস্ট, নন ফ্ল্যামেবল, সহজে যেগুলো অ্যাভেলেবেল আছে, বা কেমিক্যাল স্টেবিলিটি হয় কি না এগুলো চেক দেখতে হয়। লো বয়লিং পয়েন্ট, এগুলো দেখে আসলে করতে হয় যে গ্যাসটা সিলেক্ট করতে হয়। এখানে দেখেন যে টাইপস অফ রেফ্রিজারেশনের বিভিন্ন ধরনের টাইপস হয়। এটা কি ফ্রিয়ন 12, এটা মানে হচ্ছে এটার লোয়েস্ট বয়লিং টেম্পারেচার কত, -19°C। এটা ঠিক আছে, মনে রাখবেন যে ফ্রিয়ন 12 যেটা, এটার বয়লিং টেম্পারেচার হচ্ছে -29°C। আর ফ্রিয়ন 22 যেটা সেটা কত, -61°C। এই টেম্পারেচারগুলো একটু মনে রাখবেন যে কি কোনটার টেম্পারেচার কত। অনেক সময় অ্যামোনিয়া ইউজ করা হয়। এই যে এটা দেখেন এখানে একটা সংকেত লেগে আছে ফ্রিয়ন 12, এটাকে বলা হয় ডাইক্লোরোফ্লোরোমিথেন। ঠিক আছে, ডাইক্লোরোফ্লোরোমিথেন মানে কি, নর্মালি মিথেনের সংকেত CH4। ঠিক আছে, CH4, এখানে C হচ্ছে কার্বন, H হচ্ছে হাইড্রোজেন। কিন্তু এখানে দেখেন ডাইক্লোরো মানে কি, ক্লোরিন থাকবে 2টা, এই হাইড্রোজেন 4টার মধ্যে এখানে ক্লোরিন থাকবে, ওটা 2টা ক্লোরিন থাকবে, 2টা। ডাই মানে হচ্ছে 2টা ক্লোরিন। ডাইক্লোরোফ্লোরো বলতে পারছে কি এখানে 2টা ক্লোরিন 2টা ফ্লোরিন থাকবে, যে ফ্লোরিন এফ থাকবে 2টা। 4টা হাইড্রোজেনের জায়গায় 2টা ক্লোরিন থাকবে, 2টা ফ্লোরিন থাকবে। আর যে কার্বন ছিল এখানে, যে কার্বন, এটা বলা হয় কি ডাইক্লোরোফ্লোরোমিথেন। ঠিক আছে,
আর এখানে দেখেন রেফ্রিজারেশন সিস্টেম অনেক ধরনের হয়, অনেক ধরনের রেফ্রিজারেশন সিস্টেম হয়। একটা হচ্ছে ভেপার কম্প্রেশন, ভেপার অ্যাবজর্পশন, এয়ার রেফ্রিজারেশন সিস্টেম, ঠিক আছে, অনেক ধরনের রেফ্রিজারেশন সিস্টেম হয়। তো আমাদের এখানে যে এয়ার রেফ্রিজারেশন সিস্টেম আছে এটা চলে বেল কোলিম্যান সাইকেলের উপর বেস করে, এটা বেল কোলিম্যান সাইকেলের উপর চলে। এখানে খুবই সংক্ষেপে এয়ার রেফ্রিজারেশন দেওয়া আছে। তার মধ্যে একটা যেটা সেটা হচ্ছে আমি একটু বলি, এটা নিয়ে একটু কথা বলি। এই মিউট কথা আসতেছে, মিউট করেন। এই যে এটা হচ্ছে এয়ার রেফ্রিজারেশন সাইকেল একটা। তার আগে আমি নর্মাল এয়ার রেফ্রিজারেশন সাইকেল যেটা ওইটাকে বলে আসি, এটা একটু পরে বলি। এই যে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, এটা একটু বলি। ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে মূলত 4টা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে কম্প্রেসর থাকে, 2 হচ্ছে কন্ডেন্সার, 3 হচ্ছে এক্সপানশন বাল্ব, লাস্ট হচ্ছে কি এভাপোরেটর। এই 4টা কম্পোনেন্ট থাকে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে। তো এখান থেকে যে কাজটা হয়, প্রথমে কি হয়, এখান থেকে যে রেফ্রিজারেন্ট যে গ্যাসটা রেফ্রিজারেন্ট ওইটা হচ্ছে এভাপোরেটরের মধ্যে দিয়ে যায় এদিক থেকে, ঠিক আছে, এদিক থেকে যায়। এই ইভাপোরেটর কি করে, ফ্রিজের মধ্যে যে বস্তুগুলো আছে আমরা যেগুলো ঠান্ডা করার জন্য রাখি, এই এই গ্যাসটা কি করে ওই অবজেক্টগুলো থেকে হিটটা নিয়ে নেয়। আমরা ফ্রিজের মধ্যে যেগুলোকে রাখি ওইগুলো থেকে হিটটা নিয়ে বাষ্পে পরিণত হয়। এই বাষ্পটা তখন কি কম্প্রেসরের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে। কম্প্রেসরের কাজ কি, আমরা বাইরে থেকে কি পাওয়ার দেই, ইলেকট্রিসিটি দেই। কম্প্রেসরের কাজ কি, ওই বাষ্পটাকে কি করে কম্প্রেস করে। কম্প্রেস করলে ওটার প্রেশার অনেক বেড়ে যায়, প্রেশার টেম্পারেচার দুটাই বেড়ে যায়। এই হাই প্রেশার হাই টেম্পারেচার যে গ্যাসটা এদিক থেকে আসে, এদিক থেকে কোন দিকে যায়, কন্ডেন্সার যায়। তো কন্ডেন্সারের কাজ কি, কন্ডেন্সারের কাজ হচ্ছে কি ওটাকে ঠান্ডা করে দেয়, ঠিক আছে। ঠান্ডা করলে কি এই হাই প্রেশার হাই টেম্পারেচারের যে গ্যাসটা এটা যখন কন্ডেন্সারের মধ্যে থেকে পাস করবে, এদিক থেকে যাবে, তখন ওটার প্রেশার বেশি থাকবে কিন্তু টেম্পারেচারটা কমে যাবে, ঠান্ডা হবে, ঠিক আছে। এখানে প্রেশার হাই থাকবে কিন্তু টেম্পারেচারটা কমে যাবে, ঠিক আছে। তখন কি এটা এক্সপানশন বাল্বের মধ্যে যে যাবে। এক্সপানশন বাল্বের কাজ কি আমি বলছিলাম এর আগে ক্লাসটাতে, যে কম্প্রেসর যেটা করে এক্সপানশন বাল্ব সেটার উল্টা কাজ করে, ঠিক আছে। এক্সপানশন বাল্ব কী করে, কম্প্রেসর কম্প্রেস করে, এক্সপানশন বাল্ব সেটাকে কী করে এক্সপান্ড করে দেয়। তো এক্সপান্ড করলে কী হয়, এটা টেম্পারেচার কমে যায়, প্রেশারও কমে যায়। এই টেম্পারেচার প্রেশার কমলে যখন এদিক থেকে বেরো যাবে গ্যাসটা, তখন আবার সেটা একটু লিকুইডে কনভার্ট হয়ে যায়। এই লিকুইডটা আবার এই পাশে পাস করে, ইভাপোরেটরের মধ্যে থেকে পাস করার পরে সেটা আবার গ্যাস হয়ে যায়, গ্যাস হয়ে কম্প্রেসরে ঢোকে। মানে এই সাইকেলটা চলতেই থাকে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে, ঠিক আছে। এবং আরও একটা কি, আমরা যে বাসাবাড়িতে যে রেফ্রিজারেশনগুলো ইউজ করি সেগুলো হচ্ছে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। এখানে কম্প্রেসর থাকে। এখানে আছে কি ডোমেস্টিক রেফ্রিজারেশন সিস্টেম। এই ডোমেস্টিক রেফ্রিজারেশন সিস্টেমটা বলতে আমরা এই কম্প্রেশন ভেপার কম্প্রেশন সাইকেলকে বুঝিয়ে, যেটা, ঠিক আছে। ডোমেস্টিক মানে বাসা বাড়িতে আমরা যে রেফ্রিজারেটরগুলো ইউজ করি সেটা হচ্ছে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে, যেটা ইট বিলংস টু ভেপার কম্প্রেশন টাইপস। এই যে এখানে দেখেন, এটা অ্যাকচুয়াল রেফ্রিজারেশন একটা স্কিমেটিক ডায়াগ্রাম। এটা যে আমরা আসলে যে ইয়েগুলো ইউজ করি, রেফ্রিজারেশনগুলো ইউজ করি সেটার ডায়াগ্রাম এটা। তো কম্প্রেসরটা চলে কি দিয়ে, হ্যাঁ ইলেকট্রিসিটি দিয়ে। এটা বাইরে থেকে ইলেকট্রিসিটি পাওয়ার দিতে হয়, এখান থেকে দিলে কি হয়, এটা কম্প্রেসর এটা ঘুরতে থাকে। আর এই কম্প্রেসরের মধ্যে থেকে আমি বলছিলাম যে এই ডায়াগ্রাম থেকে আমি বলছিলাম এখানে যেটা, যে কম্প্রেসরের মধ্যে কি ইভাপোরেটর থেকে বাষ্পটা আসে কি কম্প্রেসরে। তোমরা এখানে দেখেন, এই যে স্যার এই ডায়াগ্রামের, হ্যাঁ বলেন, আউটডোর ইনডোর পার্ট কোনটা, এটার হ্যাঁ এটার এটা সেম একই। আউটডোর ভিতরে থাকে কি দেখেন, আমি বললাম যেটা, যে ইভাপোরেটর কি করে, ফ্রিজের মধ্যে যে বস্তুগুলো থাকে ওইটা থেকে হিটটা নিয়ে নেয়। তার মানে ইভাপোরেটর কই থাকবে, ফ্রিজের ভিতরে থাকবে, হ্যাঁ। এক্সপানশন বাল্বটা ফ্রিজের ভেতরে থাকে। বাইরে থাকে কি, বাইরে থাকে কম্প্রেসর পিছনের সাইডে দেখবেন যে ফ্রিজ যেখানে আছে তার পিছনের সাইডে দেখবেন যে ফাঁকা জায়গাতে কম্প্রেসরটা বসানো থাকে, এটা বাইরে থাকে। কন্ডেন্সারটা বাইরে থাকে, ওটা হচ্ছে ঠান্ডা করে পানি, দেখবেন যে নিচে ফ্রিজের নিচে একটা বয়েলের মধ্যে পাত্র থাকে, ওইখানে পানি জমে থাকে, ঠিক আছে। হ্যাঁ, ওটা হচ্ছে কন্ডেন্সার, এর জন্য হয়। মানে এই দুটো পার্ট বাইরে থাকে, কম্প্রেসর আর কন্ডেন্সার, আর এই দুটো থাকে ভিতরে, ইভাপোরেটর আর কি এক্সপানশন বাল্ব। এটার একটু ভালো ডায়াগ্রাম এখানে আছে, এই যে
এই ডায়াগ্রামটা এখানে আছে, এখানে দেখেন যে কম্প্রেসরের মধ্যে থেকে যে গ্যাসটা ওটা আসে কই থেকে, এখানে এই চিত্র থেকে বলছিলাম যে ইভাপোরেটর থেকে আসে। কম্প্রেসরে যে গ্যাসটা আসে কই থেকে, ইভাপোরেটর থেকে আসে। এখানে দেখেন এই যেটা কম্প্রেসর, এখানে আসতেছে কি কই থেকে, এই দেখেন ইভাপোরেটর থেকে গ্যাসটা কম্প্রেসরে আসে, ঠিক আছে। কম্প্রেসর থেকে কই যায়, কম্প্রেসর থেকে কন্ডেন্সার। এই যে দেখেন কন্ডেন্সারে যায়। কম্প্রেসর থেকে ইয়েটা গ্যাসটা আসবে কি কন্ডেন্সার টিউব। এই যে টিউব শেল থাকে, টিউব আকৃতি থাকে, নলের মতো বাঁকানো থাকে কন্ডেন্সার টিউব, ঠিক আছে, এরকম বাঁকানো থাকে। এই কন্ডেন্সার থেকে আসে ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউব মানে হচ্ছে আপনার এক্সপানশন ভালভ। ক্যাপিলারি টিউব যে কাজটা করে এক্সপানশন ভালভ সেম কাজটাই করে। তো এখানে ক্যাপিলারি টিউবটা ইউজ করে, ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে এই সাইকেলটা আবার চলতে থাকে এরকম, ঠিক আছে, নন স্টপ। এখন আপনি একজন বললেন যে স্যার এখানে গ্যাসটা চেঞ্জ করার কোনো বিষয় আছে কিনা। যদি আপনার এই পাইপটা কোথাও ফোটা থাকে, ফোটা যদি না থাকে তাহলে আর গ্যাস চেঞ্জ করার দরকার হয় না। অনেক দিন ইউজ করার ফলে যখন গ্যাসটা ফোটা হয়ে যায় তখন গ্যাসের পরিমাণ কমতে থাকে, ঠিক আছে, তখন পারফরমেন্স একটু কমে যায়, কুলিং হবে না, হ্যাঁ তখন আর কুলিং হবে না, তখন বাইরে থেকে তখন, হ্যাঁ বলেন। গ্যাস এক্সচার্জ করতে হবে। স্যার কম্প্রেসর থেকে যখন কম্প্রেসড করে তখন কি এটা গ্যাস হিসেবে কম্প্রেসড করে না লিকুইড? হ্যাঁ, আমি বলি দেখেন, ফরম্যাটে থাকে, কি ফরম্যাটে থাকে স্যার? কম্প্রেসরের মধ্যে কোনো সময় লিকুইড যাইতে পারে না। যাইতে পারে না মানে যদি যায় তখন কি কম্প্রেসরের যে ব্লেডগুলো থাকে ওটা ক্ষয় হয়ে যায়। কম্প্রেসরের মধ্যে সবসময় গ্যাস যায়, গ্যাস, ঠিক আছে। তো ইভাপোরেটর থেকে যখন এই কম্প্রেসরের মধ্যে ঢুকে রেফ্রিজারেন্টটা, তখন অবশ্যই সেটার অবস্থা থাকে গ্যাস, ঠিক আছে। গ্যাসকে কী করে, কম্প্রেসর কম্প্রেস করে, কম্প্রেস করে তখন এই কন্ডেন্সারে পাঠায়, ঠিক আছে। একটু একটু মনে রাখবেন, এটা আপনার ইয়াতেও লাগবে, সামনেও লাগবে, যখন টারবাইন দেখবেন তখন ওখানে লাগবে। যেগুলোর মধ্যে সবসময় কম্প্রেসরের মধ্যে সবসময় হচ্ছে গ্যাস ইউজ করি। যেমন গ্যাস টারবাইন যেটা পড়াইলাম ওইখানে কিন্তু এয়ার ইউজ করছে। আর 600 বা 134 এ বুঝি নাই, বলতেছি স্যার ওই যে গ্যাসের মধ্যে যে R600A হ্যাঁ গ্যাসটা ইউজ করা হয় কম্প্রেসরের জন্য। হ্যাঁ, অনেক ধরনের, আমি তো বললাম যে অনেক ধরনের গ্যাস ইউজ করা যেতে পারে। আমি জাস্ট এখানে 3টা দেখাইছি আর কি, ঠিক আছে। R600 বা R22 অনেক ধরনের গ্যাস ইউজ করা যায়। 134 হ্যাঁ, 134 এ 13 14 600 আর হলো 134 এটাও আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের গ্যাস ইউজ করা যায়, যেখানে যেটা সুইটেবল সেটা ইউজ করে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ভেপার কম্প্রেশনটা। এখন ভেপার অ্যাবজর্পশন নামে একটা সিস্টেম আছে। ভেপার অ্যাবজর্পশন আর ভেপার কম্প্রেশন অনেকটা সিমিলার, শুধু হচ্ছে ভেপার অ্যাবজর্পশনে এই কম্প্রেসরটা থাকে না, এই জিনিসটা থাকে না, জেনারেটর থাকে। হ্যাঁ, এখানে হিট অ্যাবজর্বার আর জেনারেটর এই দুটো থাকে। যেমন এখানে দেখেন এটার কম্প্রেসর আছে না, এটা থাকবে না। হিট ভেপার অ্যাবজর্পশন সিস্টেম এই 3টা থাকবে, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ আর ইভাপোরেটর থাকবে। কিন্তু এই কম্প্রেসরটা থাকবে না। কম্প্রেসর জায়গায় থাকবে হিট অ্যাবজর্বার আর হচ্ছে জেনারেটর। এই যে এখানে ফিগারটা আছে নিচে, এই যে কন্ডেন্সার, এক্সপানশন ভালভ আর ইভাপোরেটর। এখানে ছিল কি কম্প্রেসর, যখন কম্প্রেসর ভেপার কম্প্রেশন সিস্টেমের। আর অ্যাবজর্পশনে কি হলো দেখেন, এটা হচ্ছে কি অ্যাবজর্বার, এটাকে বলে অ্যাবজর্বার, আর এটা হচ্ছে জেনারেটর। এই দুটো জিনিস থাকে এখানে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমে। আরেকটা এখানে একটু মনে রাখতে হবে এখানে যে রেফ্রিজারেন্ট হিসেবে কি ইউজ করা। হ্যাঁ বলেন। থার্মোস্ট্যাট কোথায় থাকে স্যার? সরি বুঝে নাই। থার্মোস্ট্যাট থাকে না একটা স্যার, কন্ডেন্সার ওপেন করে। হ্যাঁ হ্যাঁ, থাকে 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 এখানে দেখানো হয় না ওটা, কিন্তু ওটা থাকে আর কি। থার্মোস্ট্যাটের মাধ্যমে এই যে এটাতে আছে, নিচে একটা আছে ইলেকট্রিক্যাল পার্ট, ওটা দিকে থাকবে না, দিকে দেখাবে না এখানে। না, এটা তো নাই, যাই হোক ওটা থাকে। এটা হলো মেকানিক্যাল ডায়াগ্রামে তো বন্ধ হবে না, থাকবে না। ইলেকট্রিক থার্মোস্ট্যাট থাকে, থার্মোস্ট্যাটও থাকে, ঠিক আছে। থার্মোস্ট্যাট হচ্ছে কন্ট্রোল করে আপনার টেম্পারেচারটা, না চাইলে ওটা টেম্পারেচারটা কন্ট্রোল করে। বন্ধ হবে না। থার্মোস্ট্যাটের কাজটা কি, আপনার হচ্ছে ফ্রিজের মধ্যে যে সুইচ থাকে না, যে 1 থেকে 7 পর্যন্ত ইয়া থাকে, পাওয়ার থাকে, যে ঘুরে ঘুরে দিতে হয়, ঠিক আছে। হ্যাঁ, ওইটা রিড করে আর কি ওরা। তো এটা ওই ডায়াগ্রামের মধ্যে ওইটা দেখানো হয় না, যেটা কই থাকে, ওটা বাইরে একটা ছোট পোর্শন থাকে, তো ওই জন্য এটা দেখানো হয় না। ওটা ইলেকট্রিক ডায়াগ্রামে থাকে, এটা ইলেকট্রিক ডায়াগ্রামে থাকে। না। তো ডায়াগ্রাম যদি আছে তাহলে এটা রাখবেন। যদি বলে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমের স্কিমেটিক ডায়াগ্রাম আঁকেন, দেন এটা আঁকতে হবে। আর যদি কম্প্রেসরটা আঁকতে বলে সেক্ষেত্রে এটা আঁকতে হবে, যেটা এটা না, যেটা। অনেক নয়েজ আসছে, সবাইকে বলে দেন মিউট করার জন্য। সবাই একটু মিউট করেন, আর বেশি সময় নেব না, 5-7 মিনিটে শেষ করে দেবো এটা, বেশি সময় নেব না, একটু মিউট করে রাখেন। স্যার নরমালি আমরা যে বাসায় ফ্রিজ ইউজ করি, রেফ্রিজারেটর ইউজ করি, হ্যাঁ যেমন নরমালি আমি 5
পাঁচে দিলে যদি আচ্ছা। ঠান্ডা হয়, কিন্তু কোনো সময় দেখা যাচ্ছে 5 পয়েন্টে দিছি ঠান্ডা হচ্ছে না, তাহলে আমি কি মানে প্রবলেমটা আচ্ছা আমি বলি, দেখেন এটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে আপনার লোডের ওপর, ঠিক আছে। নর্মালি যখন গরমের দিন আসে, গরমের সময়টা, ওই সময়ে পাঁচের মিনিমাম 5 রাখতে হয়, হাই ইয়েটা রাখতে হয়। আর যখন শীতের দিন তখন তিনে রাখলেও হয়, 3-4 এরকম রাখলে হয়। আর যখন ফ্রিজের লোডটা অনেক বেশি পড়ে, স্যার 2 বা 3 স্যার রাখলেই হয়। হ্যাঁ শীতের দিনে কম রাখলে হয়। আর যখন গরমের দিন তখন 5-এর উপর রাখতে হয় বা 5 রাখতে হয়। আর যখন লোড অনেক বেশি পড়ে, যখন করবেন এদের সময় যখন ফ্রিজে অনেক বেশি পরিমাণ লোড দিতে হয়, লোড পড়ে, তখন নর্মালি ফুলে দিয়ে রাখতে হয়, একদম 7 পর্যন্ত বা 6 এরকম দিয়ে রাখতে হয়। তবে সব সময় না, যখন বরফ হয়ে যায় তখন ওটার উপর একটু কমাই দিতে হয়, ঠিক আছে। এটা ডিপেন্ড করে যে হ্যাঁ আপনার ফ্রিজের লোড কত আর টেম্পারেচার, আউটসাইডের টেম্পারেচার কেমন সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা 0 থেকে 1 2 0 থেকে 1 2 হলে তো সাত আমরা থাকে। আপনার রেফ্রিজারেটর 0 তো নর্মালি থাকে না। 0 থাকা মানে আপনার কম্প্রেসর বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে। 1 থাকে মানে কি, আপনার যখন কিছু থাকবে না রেফ্রিজারেটরে তখন একদম কমে রাখবেন যাতে বিলটা কম আসে। 2 3 আপনি যত বেশি পাওয়ার দিবেন, 7 দিলে তখন হচ্ছে কম্প্রেসরের কাজটা বেশি হয়, মানে ইলেকট্রিসিটি বেশি ওঠে, তখন বিল বেশি ওঠে। স্যার আপনি যে বললেন যে কন্ডেন্সার পিছনে একটা বাক্স পানি জমা হয়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা কি কখনো পরিষ্কার, পানিটা কি কখনো আমরা চেঞ্জ করতে হয়? হ্যাঁ, পানি অনেক সময় পরিষ্কার করতে হয়, তো কম্প্রেসারের উপরে থাকে, কম্প্রেসরের উপরে থাকে এটা। যে এটা বাষ্প হয়ে উড়ে এটা হিট থেকে বাষ্প হয়ে উড়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে কম্প্রেসর যখন ঠিকমতো কাজ করে না, তখন ওটা ইয়ে করতে পারে না। আবার ফ্রিজের এখানে দেখবেন যে একটা ইয়ে থাকে, ফাঁকা অংশ থাকে, ওটা থেকে পানিটা বের হয় অনেক সময়, ঠিক আছে, পাস করে। এটা টেপ দেওয়া থাকে। ঠিক আছে, এখন দেখেন, আর শেষ করি, বাকিটা শেষ করি। আর গাড়ি ভাড়া এই জায়গায় ক্লাসে এই কথা আসতেছে, আচ্ছা এটা একটু মনে রাখবেন। এখানে যে রেফ্রিজারেন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া, আর অ্যাবজর্বার যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে পানি। এখানে একটু পড়লে পরে বুঝবেন এখানে কি লেখা আছে। আমাদের অ্যামোনিয়া, হ্যাঁ NH3, অ্যামোনিয়া মানে NH3। অ্যামোনিয়ার পানি ইউজ করে না স্যার? হ্যাঁ অ্যামোনিয়া পানি NH3, ঠিক আছে, এটা হচ্ছে অ্যামোনিয়া। এত কথা আর এখন দেখেন, যদি ডিফারেন্স আসে যে ভেপার কম্প্রেশন আর ভেপার অ্যাবজর্পশনের মধ্যে পার্থক্য কি? ভেপার কম্প্রেশনে অবশ্যই সাইজ কম, কিন্তু এটার কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্সটা অনেক বেশি থাকে, কম্প্রেসর থাকে তো, আর এটার কপটা একটু কম থাকে, ঠিক আছে। আর কি এটা সাইজটা একটু কম থাকে, ছোট থাকে, এটা সাইজ বড় থাকে। এখানে রেফ্রিজারেন্ট ইউজ করা হয় কি ফ্রিয়ন 12, এখানে কি ইউজ করা হয় অ্যামোনিয়া, যে মাত্রা যেটা বললাম অ্যামোনিয়া মানে কি NH3 অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি একটা গ্যাস নাকি? হ্যাঁ অ্যামোনিয়া গ্যাস। ঠিক আছে, এখন দেখেন এই যে ভেপার কম্প্রেশনটা দেখালাম না, এইটা আর সোলার এটা প্রায় সিমিলার। এটা কি করা হয় যে এই যে এখানে এই যে এখানে জেনারেটর আছে না, এই জেনারেটর কিভাবে চলে? আমাদের ফুয়েল দিতে হয়, বাইরে থেকে ফুয়েল দিলে জেনারেটর চলে, ঠিক তখন এই পানিটা গরম হয়, ঠিক আছে। এখানে আমাদের বাইরে থেকে যে আমরা যে ফুয়েল ইউজ করতেছি এটা কস্টলি অনেক, ঠিক আছে। তো এইটাকে অ্যাভয়েড করার জন্য অনেক সময় কি করে, এখানে একটা সোলার প্যানেল বসায় দেয়, সোলার প্যানেল। তো সোলার প্যানেলের কাজটা কি, এখানে সোলার প্যানেল বসায় দেয়, হ্যাঁ হিট থেকে ডিরেক্ট হচ্ছে কি ইলেকট্রিসিটি কনভার্ট করে। তার মানে কি এখানে আমাদের যে আগে ফুয়েলটা দেওয়া দরকার ছিল, এখন ফুয়েল দেওয়া লাগতেছে না, অটোমেটিক হিট থেকে, রোদের আলো থেকে আমরা কি এটাকে গ্যাসে কনভার্ট করতে পারতেছি সিস্টেমে, ঠিক আছে। এটা আমাদের অনেক, এটা আর আমাদের জন্য অনেক ভালো আর কি, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, কস্ট অনেক কম, ঠিক আছে। এটা এখন ওরকম পপুলার না, তবে ভবিষ্যতে হতে পারে। হ্যাঁ বলেন। ভেপার অবজারভেশন সিস্টেমটা স্যার নরমালি ইন্ডাস্ট্রিয়াল যে চিলারগুলো আছে, হ্যাঁ এটা পুরোটা ইউজ হয় কিনা স্যার? ইন্ডাস্ট্রিয়াল যে চিলারগুলো ইউজ করে, চিলার বলতে বুঝলাম না আপনার কথা, একটু জোরে বলেন। স্যার চিলার স্যার ওয়ান কাইন্ড অফ স্যার ওই যে চিলারের কাজটা ঠান্ডা করা, অনেক আছে পোর্টেবল ছিল আর অনেক কমার্শিয়াল বিল্ডিং গুলোতে এসি ইউজ করে না, চিলারের কাজটা ঠান্ডা করে। দেখেন রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনিং
মধ্যে একটু পার্থক্য আছে। চিলার আপনি যেটা বললেন বড় বড় বিল্ডিং এ ওইখানে আপনার এইচব্যাক সিস্টেম ইউজ করা হয়, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ওখানে চিলার ইউজ করে, চিলার আছে, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, সেন্ট্রাল এইচব্যাক আছে। হ্যাঁ এইচব্যাক সিস্টেম। কিন্তু এখানে এটা না, এটা তো রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনের মধ্যে পার্থক্য আছে। রেফ্রিজারেশন শুধু ঠান্ডা করে, এটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? এটা শুধু ঠান্ডা করে, শুধু ফ্রিজের জন্য বা হ্যাঁ ফ্রিজের জন্য ইউজ করা হয়, এবং এটা এয়ার কন্ডিশনিং এর জন্য ইউজ করা যেতে পারে, তবে এটা হচ্ছে এর মধ্যে আর কি ছোট জায়গার জন্য ইউজ করতে হয়, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? এই যে এটা যেটা বললাম যে সোলার রেফ্রিজারেশন সিস্টেম বা এয়ার কন্ডিশনিং সিস্টেমে, এটা এখন ওরকম পপুলার না, তবে এটা হবে ধীরে ধীরে হবে যখন আমাদের ফুয়েলের পরিমাণ কমতে থাকবে। এটা একটু দেখবেন এটা। আর একটা এখানে বাকি রাখছিলাম, এটা বললেই শেষ। এটা এয়ার রেফ্রিজারেশন সিস্টেম। এয়ার রেফ্রিজারেশন সিস্টেম এটা কি হয়, এখানে হচ্ছে আপনার কম্প্রেসরের মধ্যে ডিরেক্ট হচ্ছে এয়ার না ঢুকে ব্রাইন ঢোকে, ব্রাইন, এখানে একটা ব্রাইন আসে, ব্রাইন ঢোকে এখানে, ঠিক আছে? ব্রাইন ঢোকে এবং এয়ার ঢোকে, দুটাই ঢোকে, এয়ার ইন হয় ব্রাইন ইন, দুটাই হয়, এবং এদিক থেকে বের হয়, ঠান্ডা হয়ে এদিক থেকে বের হয়ে যায়, ঠিক আছে? ব্র্যান্ডে কি স্যার? ব্রাইন মানে হচ্ছে আপনার সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত ঘন সম্পৃক্ত দ্রবণ। আর এখানে এয়ার রেফ্রিজারেশনের কিছু অ্যাডভান্টেজ আছে, কি এখানে হচ্ছে আমাদের কোনো গ্যাস ইউজ করতে হয় না, এয়ার নর্মালি অ্যাভেলেবল পাওয়া যায়, খুব সহজলভ্য যেটাকে বলে অ্যাভেলেবল পাওয়া যায়। এখানে অ্যাডভান্টেজগুলো লেখা আছে যে এয়ারের কোনো কস্ট লাগে না, এটা লিকেজের কোনো প্রবলেম সমস্যা হয় না, এটা লিকেজ প্রবলেম হয় না, এটা বিষাক্তও না, ঠিক আছে? ইজিলি এটা অ্যাভেলেবল। তবে একটা ডিসঅ্যাডভান্টেজটা কি, এটার কপটা অনেক কম, আর এটা যে হিট ক্যারি, হ্যাঁ এটার কপটা কম, আর এটা যে হিট ক্যারিং ক্যাপাসিটি এটা একটু কম, ঠিক আছে? কপ সবচেয়ে বেশি কপ সবচেয়ে বেশি ভেপার কম্প্রেশন আমরা বাসাবাড়ি যেটা ইউজ করি, তারপরে হচ্ছে হ্যাঁ এটাতে একটু কম, ঠিক আছে? এই ছিল রেফ্রিজারেশনের। সবচেয়ে কম রেফ্রিজারেশন, ঠিক আছে? এটা ছিল রেফ্রিজারেশনের থিওরি। এখন কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো আমি ক্লাসে দেখাবো যে কি কি ম্যাথ আছে এখানে। ম্যাথ গুলো স্যার অফলাইনে দেখালে ভালো হয় স্যার। হ্যাঁ ম্যাথ আমি অফলাইনে দেখাবো, এখানে আসলে লেখাটা অনেক কষ্টকর, শুধু হচ্ছে থিওরিটা দেখানোর জন্য দেখাইছিলাম। এয়ার কন্ডিশনিংটা একটু দেখেন, এখানে থিওরি কি আছে শুধু দেখে যান এখানে কি আছে। আমি ক্লাসে এই জিনিসগুলো আছে যেগুলো, এগুলো আমি দেখাবো যে সাইক্লোমেট্রিক চার্ট ইউজ করে কীভাবে বের করা যায় সহজে। এই যে ড্রাই এয়ার কি, ময়েস্ট এয়ার, ওয়েট বাল্ব টেম্পারেচার, ড্রাই বাল্ব টেম্পারেচার, এটা আমি দেখাবো। শুধু এখানে এটা মনে রাখবেন যে এয়ার কন্ডিশনিং আর রেফ্রিজারেশনের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি একজন বলেন যে এয়ার কন্ডিশনিং আর রেফ্রিজারেশনের মধ্যে কি পার্থক্য? স্যার এয়ার কন্ডিশন আর রেফ্রিজারেশনের প্রধান পার্থক্য হচ্ছে যে এয়ার কন্ডিশন আছে ইনডোর পার্ট, আউটডোর পার্ট আছে, আর রেফ্রিজারেশনে সেটা নাই আর কিছু। মেজর পার্টটা বলেন, মেজর পার্ট মানে মেইন ডিফারেন্স যেটা। মেইন ডিফারেন্স হচ্ছে এয়ার কন্ডিশনিং এ কুলিং করা আর কি, যে কোনো একটা হবে আবদ্ধ এবং থেকে কুলিং হিউমিডিটি করবে। বজায় রাখা আর হবে। এয়ার কন্ডিশনিং একটা জায়গা রেফ্রিজারেশনের তাপ নিয়ন্ত্রণ করা হবে, আর স্যার কারণে বোঝা যাচ্ছে না আপনি বলেন। আর আচ্ছা রেফ্রিজারেশন হলো আপনার আমি বলি শোনেন, দুটাই রেফ্রিজারেশনও ঠান্ডা করে, এয়ার কন্ডিশনিংও ঠান্ডা করে, ঠিক আছে? কিন্তু পার্থক্য হচ্ছে রেফ্রিজারেশন শুধু ঠান্ডা করার কাজই করে, কুলিংই করে, আর কোনো কাজ করে না। কিন্তু এয়ার কন্ডিশনিং কুলিং করার পাশাপাশি হিউমিডিটিটা কন্ট্রোল করে, হিউমিডিটি এয়ার ক্লিননেস এগুলো কন্ট্রোল করে। কারণ হিউমিডিটি জিনিসটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, যে অনেক সময় ঠান্ডার পাশাপাশি আমরা ঠান্ডা লাগতেছে কিন্তু হচ্ছে আমরা ঘেমে যাচ্ছি, ঠিক আছে? কিন্তু এসির মধ্যে থাকলে কোনো সময় ঘামবেন না, কারণ এয়ার কন্ডিশনিং আপনার হিউমিডিটিটা কন্ট্রোল করে। মানুষ যে ঘামে না, এটা হচ্ছে আসলে হ্যাঁ আর্দ্রতা কন্ট্রোল করে। সাউন্ড আসছে যে কই থেকে জানো, ঠিক আছে? এয়ার কন্ডিশনিং আর রেফ্রিজারেশনের মধ্যে এটাই পার্থক্য মেইন, যে একটা হিউমিডিটি কন্ট্রোল করে, আর রেফ্রিজারেশন হিউমিডিটি কন্ট্রোল করে না, শুধু কুলিং করে। আরও কিছু পার্থক্য আছে, এই যে যেমন হচ্ছে এটা একটা হচ্ছে হিউম্যান কমফোর্টের জন্য ইউজ করা হয়, আর একটা হচ্ছে কি ফুড প্রিজার্ভেশনের জন্য ইউজ করতে হয়। হিউম্যান কমফোর্টের জন্য কোনটা ইউজ করা হয়? এসি। আর রেফ্রিজারেশন শুধু হচ্ছে ফুড প্রিজার্ভেশনের জন্য ইউজ করতে হয়, ঠিক আছে?
এখানে কিছু টার্ম আছে, এই টার্মগুলো আমি অফলাইন ক্লাসে বলবো যে এই জিনিসগুলো কি। ড্রাই এয়ার, ময়েস্ট এয়ার, ওয়েট বাল্ব টেম্পারেচার, ড্রাই বাল্ব টেম্পারেচার, স্যাচুরেটেড এয়ার, ঠিক আছে, রিলেটিভ হিউমিডিটি, এগুলো আমি অফলাইনে বলবো, ঠিক আছে। এখানে এয়ার কন্ডিশনিং এর টাইপ যেগুলো আছে, টাইপটা একটু আপনারা নিজে নিজে দেখবেন এখানে যে এয়ার কন্ডিশনিং এর টাইপ অনেকেই জানেন যে উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং কোথায় ইউজ করা হয়, ঠিক আছে, কি কি পার্ট থাকে এগুলা উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেমে বা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেমে কোথায় কি থাকে এগুলো একটু দেখবেন এসে, ঠিক আছে। এখন কি মার্কেটে স্যার উইন্ডো টাইপটা আছে? এটা একটু ওল্ডেড, ঠিক আছে, এখন উইন্ডো টাইপ এখন কম চলে। হ্যাঁ, এটা ওল্ডেড ব্যাকডেটেড হয়ে গেছে। এখন এটা ম্যাক্সিমাম ইউজ করে সেন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম, বড় বড় জায়গাতে এইচব্যাক সিস্টেম এখন চলে হলো ওয়াল মাউন্টেন চলে বেশি, ওয়াল চলে। আর বড় বড় জায়গায় যেটা ইন্ডাস্ট্রি বলেন বা ক্যাসেট চলে, সিলিং চলে, বড় বড় যে বিল্ডিং গুলো ইউজ করে একটাতে, সেটা হচ্ছে সেন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম বা এইচব্যাক সিস্টেম, এটা ইউজ করে, ঠিক আছে। তা আমরা এই দুটো একটু দেখবেন যে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম আর উইন্ডো টাইপ, ঠিক আছে, এই দুটো দেখবেন। আর বাকি যেগুলো আছে আর কিছু না। এখানে আমি নেক্সট ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে রেফ্রিজারেশনের কিছু ম্যাথ, ডায়াগ্রাম কিছু দেখাবো, আর এয়ার কন্ডিশনিং এর কিছু ম্যাথ সাইকিমেটিক চার্ট ইউজ করে কীভাবে ম্যাথগুলো করতে হয় এগুলো আমি দেখাবো। আর এখানে এই টার্মগুলো দেখাবো। এই তো স্যার পিডিএফ গুলো কি গুগল ক্লাসরুমে দেওয়া আছে? হ্যাঁ, পিডিএফ গুলো গুগল ক্লাসরুমে একদম প্রথমে দেখে দেখবেন যে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং নামে একটা স্লাইড আছে। স্যার আমরা তো নতুন, আমাদের হচ্ছে যে গুগল ক্লাসরুমের কোডটা আমরা এখনো পাই নাই। কেন সি সেকশনে সিআর কই? ওনারকে তো দেয়া আছে সি সেকশনে সিআর। উনি এখনো আমাদেরকে এই গুগল ক্লাসরুমটা দেয় না, তো আমরা অ্যাড হতে পারি নাই। আচ্ছা, যাই হোক, ওনার থেকে উনি গ্রুপে টিকে দিছে, কিন্তু অনেক এসএমএস হয়তো এটা উপরে উঠে গেছে। আবারও নেবেন, ঠিক আছে। আমি সিআরকে আবার শেয়ার করে দেবো, উনি এখনই দেবো আর কি, ক্লাস শেষে দিয়ে দেবো, উনি শেয়ার করে দেবে। আর সাজেশনের পেপারে যেটা বলতেছিলেন যারা রিটেকের জন্য, ওই বি সেকশনে সিআরের কাছে আছে একটা ভিডিও আছে অনলাইনে, আমি ক্লাস নিয়েছিলাম, তো ওইখানে কী কী পড়তে আমি বলে দিছি, ওইগুলোই পড়বেন, ঠিক আছে। স্যার বলছিলাম কি যে হচ্ছে ভিডিওতে কি পুরো ডিটেইলসটাই পাবো? হ্যাঁ, পুরো ডিটেইলস আছে এখানে। আর কোনো কোশ্চেন? কারো কাছে মানে রেকর্ড করা ছিল সম্ভবত, বা লেখা ছিল আর কি। ভিডিও আমরা পাইনি স্যার। আমরা যারা বাইরে থাকি অফলাইনে ক্লাস করতে পারি না, আমাদের কি অনলাইনে ক্লাস করার সুযোগ আছে? না, অনলাইনে ক্লাস করার সুযোগ নাই, অনলাইন ক্লাস করার সুযোগ নাই। এই ক্লাসটা নিচ্ছি শুক্রবারে, ক্লাসটা নিতে পারবো না, ঠিক আছে, আমি নিতে পারবো না জন্য আজকে নিচ্ছি। হ্যাঁ, ওইটাই মিড টার্মের সাজেশনটাই। হ্যাঁ, ওইটাই একটু কষ্ট করে ওনাদের শেয়ার করে দেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি ওটা ছবি উঠে গ্রুপে দিয়ে দেন। আর আপনি যে অনলাইনে ক্লাসের কথা বলতেছিলেন, এটা আসলে পসিবল না, অফলাইনে ক্লাস করতে হবে। আজকে আমি নিলাম, শুক্রবার আমি ক্লাসটা নিতে পারবো না, ওই জন্য আজকে ক্লাসটা আমি নিয়ে নিলাম। শুক্রবার নাকি পিকনিক আছে? হ্যাঁ, পিকনিক। সবার ক্লাস মেকানিক্যালে না হওয়ার পসিবিলিটি বেশি, আমারটা হবে না, যেমন আমি অনলাইনে নিয়ে নিলাম। এখন বাকি স্যারদের সাথে কথা বলে দেখবেন যে ওনারা কবে ডেট দেয়। আমাদের তো মেকানিক্যালে ছাড় নাই, একজনই। তাহলে আমার ক্লাসটাতে এটাই। আর 16 তারিখে, হ্যাঁ 16 তারিখে স্যার আমাদের 16 তারিখে শুধু রিটেক পরীক্ষা হবে স্যার। ও, তাহলে তো হলোই, তাহলে রিটেক ক্লাস পরীক্ষাটা দিবেন। জি স্যার। না, আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্সটা আপাতত আমি কনসিডার করতেছি না। আগে যে দুটো ক্লাস করছেন ওই দুটো ক্লাস, আর বি সেকশনের সিআর এর কাছে আমার যে একটা অ্যাটেন্ডেন্স ছিল হারাই ফেলছে কিনা আমি জানি না, ওটা লাগবে, ঠিক আছে। আজকে আর কি সবাইকে প্রেজেন্ট দিতে হবে, না আজকেরটা সবাইকে প্রেজেন্ট দিয়ে দেবো, এটা সমস্যা নাই। আজকে যেহেতু অনলাইনে নিছি, আজকে সবাইকে দিয়ে দিব।
নেক্সট দিন থেকে চেষ্টা করবেন ক্লাসগুলো করার, ক্লাস করলে রেজাল্ট একটু ভালো করতে পারবেন। স্যার স্যার হ্যাঁ, বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো 16 তারিখ ক্লাস হবে না? না না, শুক্র 16 তারিখ হবে না, 16 তারিখের ক্লাসটা এখন নিয়ে নিলাম আজকে। স্যার অন্য ক্লাসগুলো তো হবে মনে হয় নাকি? অন্যটা কেমিস্ট্রি হবে না, মিথুন স্যারেরটা হবে না, ইংলিশটা হবে না, ইংলিশটা মৃদুন স্যারের ক্লাসটা হবে না, হয়তো অন্য ম্যাডাম যদি থাকে ম্যাডামের ক্লাস হবে। স্যার ইংলিশ আমাদের তো এই সেমিস্টার ইংলিশ নাই। নাই, ওইটা তো আমাদের স্যার হয় না। বাংলাদেশ স্টাডিজ আছে মনে হয় না? বাংলাদেশ স্টাডি স্যার, বাংলাদেশ স্টাডিজ আছে। আচ্ছা, ওইটার মৃদুন স্যারের ক্লাসটা হয়তো অনলাইনে নেবে স্যার, একটা স্যাম্পল নষ্ট আর মিথুন স্যারের ক্লাসটা মিথুন স্যার অনলাইনে নেবে, স্যার থাকবে। আছে ইংলিশের পরিবর্তে বাংলাদেশ স্টাডি। হ্যাঁ, ওইটাই আর কি, রেদওয়ান স্যার যেটা নাই ওইটা স্যার অনলাইনে নেবে, মিথুন স্যার অনলাইনে নেবে। ওইটা তো স্যার শেষ করা যাবে কিনা এটা সন্দেহ, দেখা যাক কি হয়। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? সময় শেষ, আর 1 মিনিট আছে, শেষ করতে শেষ হয়ে সময় যাবে। লাগে স্যার, কেমন ধরো হ্যাঁ বলেন, 1 মিনিট আমাদের শেষ করেন। স্যার বিষয় হলো যে নিলাম স্যার স্টাডিজ একটা পরীক্ষা ছিল আগে, ওইটা টাইটেল তো আমাকে দিছে স্যার, অবজেক্টিভ হবে কি? 16 তারিখ পরীক্ষা থাকলে অবশ্যই পরীক্ষা হবে, পরীক্ষা মিস হবে না, স্যাররা থাকবে, আর ওনারা ক্লাস পরীক্ষা নেবে। রিটেক আছে স্যার, রিটেক। হ্যাঁ, রিটেক পরীক্ষা হবে, রিটেক পরীক্ষা হবে 100% সিওর। রিটেক পরীক্ষা হবে, ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরও কাছে এইটাতে স্যার হ্যাঁ পরীক্ষা হবে, শুধু ক্লাসটা আর কি আমি নিলাম অনলাইনে। এইটা স্যার যে আমাদের যার কাছে সাজেশনটা আছে একটু কষ্ট করে দিয়ে দিন গ্রুপে। যেমন সাজিদের ভাই সার্টিফিকেট কি এখন সবকিছু অ্যাসাইনমেন্ট দিবেন স্যার? হ্যাঁ, ফাইনালের জন্য একটা অ্যাসাইনমেন্ট দেবো, ওটা শেষের দিকে, এখন না। ফাইনালের কোনো অ্যাসাইনমেন্ট থাকলে এগুলো গ্রুপে দিয়ে দেন। ফাইনাল অ্যাসাইনমেন্ট আমি ক্লাসরুমে আপলোড করবো, সমস্যা নেই, ওটা শেষের দিকে, লাস্টের দিকে। ওই দুইটা আছে, ওই দুইটা ঠিক আছে, করতে হবে আগে, এটা শেষ করে এটা পুরো একটা ফাইনালের আগে